নারী অধিকার সংস্কার কমিশন বাতিল সহ 5 দাবিতে সমাবেশের ডাক। এদিকে দল নিবন্ধনের সময় 2 মাস বাড়ল। জানাবো রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়ে যা বলল বিএনপি। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নারী অধিকার সংস্কার কমিশন বাতিল সহ 5 দাবিতে সমাবেশের ডাক। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়াও আগামী 3রা মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মামুনুল হক বলেন, আমাদের সংগ্রামী মহাসচিব এই মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। এই মহাসমাবেশের মূল উদ্দেশ্য ও দাবি নিয়ে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে 2013 সালের শাপলা চত্বরে সংগঠিত গণহত্যা সহ বিভিন্ন সময়ে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এছাড়া 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে নিহত নেতাকর্মীদের হত্যাকাণ্ড সহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের একটি প্রস্তাবে বহুত্ববাদের ধারণা অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে হেফাজতে ইসলাম সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। তারা সংবিধানে মহান আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাসের ধারাটি পুনর্স্থাপনের দাবি জানিয়েছে। হেফাজতে ইসলাম অভিযোগ করেছেন, নারী অধিকার সংস্কার কমিশন ইসলামী উত্তরাধিকার আইন ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের উৎস হিসেবে আখ্যা দিয়েছে। তারা এই প্রস্তাবকে ইসলাম বিদ্বেষী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বলে দাবি করে কমিশন বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এই প্রস্তাব প্রচারের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ভারতে মুসলিমদের ওপর নির্যাতন ও বিশেষ করে ওয়াকফ আইন সংশোধনী 2025 বিলের প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের প্রতি তা বাতিলের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়েছে। জায়নবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চালানো গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে হেফাজতে ইসলাম বিশ্ব সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 3 তারিখের মধ্যে যদি বিতর্কিত প্রস্তাবনা ও ঘোষণা প্রত্যাহার না করা হয় এবং কমিশন বাতিল না করা হয়, তাহলে 3রা মে মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এদিকে দল নিবন্ধনের সময় 2 মাস বাড়ল। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা 2 মাস বাড়ানো হয়েছে। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই কথা জানান। আক্তার আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা আজ 20 এপ্রিল শেষ হচ্ছে। আমরা এই সময়সীমা 22 জুন পর্যন্ত করব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 22 জুন পর্যন্ত সময়সীমা একই শর্তে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি সচিব বলেন, এই পর্যন্ত আমাদের কাছে 20টি রাজনৈতিক দলের সময়সীমা বাড়ানোর আবেদন জমা পড়েছে। বিভিন্ন মেয়াদে সময়সীমা বাড়াতে তারা আবেদন করেছেন। কেউ 2 মাস, কেউ 6 মাস পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করেছে। সব মিলিয়ে এটা কমিশনের সিদ্ধান্তে করা হয়েছে। তিনি বলেন, আজ বিকেল পর্যন্ত নতুন নিবন্ধনের জন্য 65টি রাজনৈতিক দল আবেদন করেছে। এছাড়া নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য 46টি দল আবেদন করেছে। চলতি বছরের 10 মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। 2008 সালে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চালু হয়। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50টি। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়ে যা বলল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা বলেছি যে রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আর কি কি বিষয়ে ক্ষমতায়িত করা হয়, যাই আইন প্রণয়ন করা যায়, সেসব কিছু বিষয়ে এবং নিয়োগের কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। সেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে প্রণীত করা যাবে। সেক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এম্পাওয়ার করা, সেটা নিশ্চিত করা হবে। সালাউদ্দিন বলেন, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিল, এই 4টি ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা পাবেন, এরকম প্রস্তাব করেছে বিএনপি। তিনি বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদে সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা শুনেছি আস্থা বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে প্রায় সবাই একমত। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বলেছি নারীদের আসন সংখ্যা 50 থেকে 100-তে উন্নীত করার ব্যাপারে আমরা একমত, কিন্তু সেটা বিদ্যমান পদ্ধতিতেই মনোনয়ন হবে, সেটা আমাদের প্রস্তাব বলেছি।
তবে এটা আমরা বলেছি পরবর্তী পার্লামেন্ট গঠন করার পরে, যখন 300 প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে এবং সংসদে এই সংক্রান্ত সংশোধনী গৃহীত হলে বর্তমানে 50 এবং আরও 50 যোগ করে 100 গঠিত হবে। সেই 400 সদস্য বিশিষ্ট সংসদে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে কোন পদ্ধতিতে পরবর্তী সংসদের নারী আসনে নির্বাচনটা হবে তখন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। বর্তমানের জন্য বিদ্যমান পদ্ধতি আমরা মনে করেছি যে সঠিক। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সব স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে বিরোধী দল থেকে নেওয়ার প্রস্তাব এসেছে। আমরা বলেছি এটা বাস্তবায়নযোগ্য নয়, এটা সংসদের প্র্যাকটিস ও সংসদের উপরে ছেড়ে দেওয়া উচিত। তবে আমরা এভাবে একমত হয়েছি যে কিছু কিছু স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে, যেমন পাবলিক আন্ডারটেকেন কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি, এই জাতীয় কিছু কিছু কমিটিতে বিরোধী দলের মধ্যে থেকে চেয়ারম্যান নির্বাচিত করা যায়, এ বিষয়ে একমত হয়েছি। সালাউদ্দিন আহমেদ জানান, উচ্চ কক্ষে আসন সংখ্যা 100-তে রাখার বিষয়ে কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বিএনপি। উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি কারা আসবে, আনুপাতিক হারে আসবে কিনা সে বিষয়ে বিএনপি বলেছে যে আগে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সংশোধনীটা সংসদে গৃহীত হোক। দ্বিকক্ষ গঠন হলে পরে সংসদে আলাপ করে নির্বাচন পদ্ধতি ঠিক করা ভালো হবে। তিনি বলেন, দ্বিপক্ষীয় আন্তর্জাতিক চুক্তিগুলো প্রাথমিকভাবে সংসদে উপস্থাপনের কথা ওনারা বলেছেন। আমরা বলেছি এটা সুবিবেচনা প্রসূত নয়। তাহলে কোনো চুক্তি, রাষ্ট্র যেমন বাণিজ্যিক চুক্তি আছে, বাইলেটারাল চুক্তি, বিনিয়োগ চুক্তি আছে, যেগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নর্মাল প্র্যাকটিস করা হয়, চুক্তির পরে সংসদে উপস্থাপনের যে বিধান সেটা আমরা যেন প্রয়োগ করি। এক্ষেত্রে আমরা বলেছি যে ডিফেন্স যেসব চুক্তি হয়ে থাকে সেগুলোকে আমরা বলি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি, সেগুলোকে ক্লোজড সেশনে করাটাই উত্তম। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে বিএনপি বিদ্যমান আইন যথাযোগ্য যুগোপযোগী করার জন্য নীতিগতভাবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মেয়াদ 5 বছর রাখার পক্ষে বিএনপি মত দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই প্রস্তাব বিএনপির জানিয়ে তিনি বলেন, আমরা বলেছি পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি 2 বারের পর একবার গ্যাপ হয়, তারপরে জনগণ যদি সেই দলকে নির্বাচিত করে, সেই পার্টি মেজরিটি পেয়ে যদি ডিসাইড করে, তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কিন্তু কথা হচ্ছে যে কেন আপনারা ধরে নিচ্ছেন যে সেম লিডার বারবার হবেন? আমরা অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, 90 দিনের জন্য টেম্পোরারিলি আনইলেক্টেড গভর্নমেন্ট চান কেন? দিস ইজ ডকট্রিন অফ নেসেসিটি। আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে ও কালচারে দেখা গেছে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া আমরা কোনো ইলেকশনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করতে পারিনি। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত আমরা সেই কালচারে উপনীত না হতে পারবো ততদিন পর্যন্ত আমাদের নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকারের বিধানটা রাখা উচিত। এই ভোটের জন্য আমরা 15 বছর আন্দোলনও করেছি। আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। এরপর সবাইকে দেশ থেকে পালাতে কিংবা দেশেই গা ঢাকা দিতে হয়েছে। তবে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো হুমকি ধমকি দিচ্ছে। হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে। এমনকি এখন তারা দেশের জন্য সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারত পুরো মাত্রায় আওয়ামী লীগের পাশে আছে। দলটির নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি যোগাচ্ছে দেশটি। এর বাইরে দেশি বিদেশি শক্তির অনেকেই গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের সখ্য গড়ে তুলেছেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে তাদের পেছনে বিপুল পরিমাণ কালো টাকা সহ আর্থিক বিনিয়োগ করা হচ্ছে বিদেশের মাটি থেকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।